Now break time over. Again class time. আমরা class time এ চলো একটা rhyme দিয়ে শুরু করি. Wheels of the bus goes round and round, round and round, round and round. Wheels of the bus goes round and round all day long. The horns of the bus says pom pom pom, pom pom pom, pom pom pom. The horns of the bus says pom 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 all day long. Everybody do this. এরকম করো, ऐसे करो. এটা কি? Bell, घंटा. ये क्या है? Bell. What is this? Bell. That's right. তাথই, অভিজ্ঞান, বিকাশ, সৌরভ এই শিশুরা আর 5টা শিশুর মতোই স্বাভাবিক সুন্দরভাবে গড়ে উঠছিল এদের শৈশব। কিন্তু একটুখানি ডিফারেন্ট, মানে ওই কমিউনিকেট করছে না, কান্নাকাটি, সব কিছু কোনো কিছু দরকার হলেই মানে ওর ছিল কান্নাকাটি, আর কোনো চেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারতো না। রিপিটেটিভ বিহেভিয়ার আছে, কোনো জিনিস ও মানে জিনিস রিয়্যাক্ট করতে পারতো না, বোঝাতে পারতো না নিজের ফিলিংস। আমরা 1.5 বছর বয়স থেকেই বুঝতে পারছি একটা অস্বাভাবিক কিছু হচ্ছে। একটু হাইপার অ্যাক্টিভ, প্রচণ্ডভাবে যখন করছে তখন প্রচণ্ডভাবে দৌড়াদৌড়ি করছে, লাফাচ্ছে, ঝাঁপাচ্ছে, পড়ে যাচ্ছে, বাট ও যে কাটছে না, এই নেচারগুলো একটু অস্বাভাবিক লেগেছিল। তাথই লক্ষ্য করে দেখা গেল অন্যদের চোখে চোখ রেখে আর 5টা শিশুর মতো তাকায় না। অভিজ্ঞান অন্য শিশুর মতো নয়, কোনো একটি বিশেষ খেলায় সারাক্ষণ মগ্ন থাকছে। বিকাশ বড় একা থাকতে পছন্দ করে। সৌরভ শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সেন্সর বড়ই দুর্বল, ঠান্ডা গরম কোনো কিচ্ছু বুঝতে পারে না, যা অন্যান্য শিশুদের থেকে একেবারেই বিপরীত। এরা সকলেই অটিজমের শিকার। অটিজম একটি নিউরোবায়োলজিক্যাল ডিসঅর্ডার। অটিজমের সমস্যায় এখন পৃথিবীর লক্ষ লক্ষ শিশু। একটা বাচ্চা জন্মাবার পর সে এক একটা বয়সে তো এক একটা, যাটাকে বলে মাইলস্টোন পেরোয়। সে একটা বয়সে উল্টোতে শেখে, ঘাড় শক্ত হয়, বসতে শেখে, হাঁটতে শেখে। তো অটিজমের ক্ষেত্রে দেখা যায় যে এই ফিজিক্যালি ওরা ঠিকঠাক করে অনেক সময় বাড়ছে বা একটু পেছিয়ে আছে, অনেক সময় একটু এগিয়েও থাকে, কিন্তু কয়েকটা জায়গায় তারা একটু যেন অন্যরকম। সেগুলো বাবা মাদের চোখে সাধারণত পড়ে। যেমন ডাকলে সাড়া দেয় না, অথচ তার প্রিয় টিভি প্রোগ্রাম বা অ্যাডভার্টাইজমেন্ট হলে সে ছুটে চলে আসে। সে ঠিক স্বাভাবিকভাবে খেলাধুলো করে না। সে হয়তো একটু রিপিটেটিভ খেলা খেলে, যেমন এক জিনিস নিয়ে খেলেই যাচ্ছে, গাড়িটা নিয়ে শুধু হয়তো জাস্ট চালাচ্ছে সামনে, কিংবা শুধু চাকাটা ঘোরাচ্ছে, বা কিছু জিনিস লাইন করে রাখছে, বা কৌটো নিয়ে খেলছে, দড়ি নিয়ে খেলছে, বা জাস্ট ঘুরে বেড়াচ্ছে, মোবাইল নিয়ে খেলতে চাইছে, কম্পিউটার নিয়ে খেলতে চাইছে। কিন্তু যে খেলনা নিয়ে বাচ্চারা যেমন করে খেলে আর
সেই খেলনাগুলো যেরম করে স্বাভাবিকভাবে ব্যবহার হয় সেটা করছে না। আর যেটা সবার চোখে সাধারণত পড়ে যে অন্য বাচ্চাদের সঙ্গে সেই বাচ্চা খেলছে না, হয়তো পাশে দাঁড়িয়ে আছে দেখছে, বা ওরা যখন দৌড়চ্ছে ও দৌড়চ্ছে, কিন্তু যেটাকে বলে যোগ দেওয়া খেলায়, একটা পার্টিসিপেশন। সুতরাং একটা অস্বাভাবিকভাবে ও তখন কমিউনিকেট করতে শিখছে। ও হয়তো মাথা ঠুকে জিনিসপত্র ফেলে, কাউকে ধাক্কা মেরে ও তখন সেটাকে ইউজ করছে কমিউনিকেশন। এটা ঠিক ভায়োলেন্স, মানে ভায়োলেন্ট হবার জন্য ভায়োলেন্স নয়। এই জিনিসগুলো এই যে সেকেন্ডারি প্রবলেমগুলো শুরু হয় ইন্টারভেনশন ঠিক সময় না পেলে। যদি বাচ্চা খুব ছোট হয়, অনেক সময় 2 বছর বা 2 বছরের নিচেও, অনেক সময় ডায়াগনোসিস হয়তো কোনো ডাক্তার করবে না, হয়তো লিখে দেবে অটিজম, কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক রেখে দেবে। সবচেয়ে বড় দরকার যে ইন্টারভেনশনটা শুরু হয়ে যাওয়া। এটা একটা মানে হেয়ালির মতন, একটা ধোঁয়াশার জায়গা থেকে যায়, এটা কি অটিজম না, এইটা বুঝতে বুঝতেই অনেক দিন লেগে যায়। আমাদের দেশে দেখা যাচ্ছে ডাক্তারদের মানে পেডিট্রিশিয়ান বা অন্যান্য যে ডাক্তাররা রয়েছেন তাদের মানে সচেতনতা, তারাও কিন্তু সবাই যে জানেন এই বিষয়টা নিয়ে সেটা না, যার জন্য বাবা মায়েরা বাচ্চার হাত ধরে ঘুরছেন এবং ডায়াগনোসিস করতে করতেই প্রায় 10 বছর লেগে যাচ্ছে। এটা কি অটিজম নাকি এটা মেন্টাল রিটার্ডেশন, নাকি আপনার বাচ্চা কানে শোনে না বলে কথা বলতে পারছে না, কারণ গোড়ার দিকে অনেকে কিন্তু স্পিচটা ভালো মতন আসে না। কেন, কি কারণে শিশুরা অটিজমের শিকার হয় সেটা আজও চিকিৎসা বিজ্ঞানের অজানা। অনেকের মতে এটা জেনেটিক্যাল প্রবলেম, রয়েছে ভিন্ন মত। অটিজমের সাথে সাথে কিছু ফিজিক্যাল প্রবলেমস থাকতে পারে, কোনো মেন্টাল রিটার্ডেশন থাকতে পারে, কিন্তু অটিজম অ্যাজ সাচ একটা আলাদা ডিসেবিলিটি, মানে তার সাথে মেন্টাল রিটার্ডেশন কিন্তু দুটো জিনিস এক নয়। মূলত দুটি বিষয়ের পার্থক্য লক্ষ্য করা যায় এই অটিস্টিক শিশুদের। প্রথমত, এদের কমিউনিকেশন সমস্যা রয়েছে। দ্বিতীয়ত, এদের সেন্সর অর্গান খুবই দুর্বল, ফলে খিদে, তেষ্টা ইত্যাদি চাহিদা বোঝাতে পারে না। সেক্ষেত্রে বিরক্ত হওয়া বা কান্নাকাটি করা ছাড়া অন্য কোনো প্রকাশভঙ্গি এদের অজানা। আর সেন্সর সমস্যার জন্য বাইরের জগতের সঙ্গে যোগাযোগ করতেও ব্যর্থ হয় এরা। এখন কিন্তু অটিজম প্রায় একটা মহামারীর আকার ধারণ করেছে, মানে ইউএসএতে তো এটা মানে প্রতি 88 জনে একজনের হচ্ছে। আমাদের দেশেও এর প্রকোপ কিছু কম না, আর এখানে সেই অর্থে কিন্তু সার্ভিস একেবারেই নেই। আর এই যে ও যেগুলো করছে, এই যে আমার চুলে মুখ দিচ্ছে বা আমার গায়ে স্কিনের সঙ্গে টাচ করছে, এগুলো ওদের একটা সেন্সরি নার্ভের প্রবলেম থাকে। এইগুলো খুব মানে বেশি রকমেরই অনেকের থাকে। মানে মেন ডেফিসিট এরিয়াগুলো হচ্ছে একটা সোশ্যালাইজেশন, অন্যের সঙ্গে সম্পর্ক স্থাপন করা, মেশা, এটার কোনো আগ্রহ থাকে না। সেকেন্ড হচ্ছে একটা রেসিপ্রোকাল কমিউনিকেশন যেটাকে বলে, মানে ধরুন আপনি আমাকে যে এই যে কোয়েশ্চেনটা করলেন, আমি সেটা সঠিক উত্তর দেওয়া, এবার আপনি ওকে কোয়েশ্চেন করলেন, ও হয়তো ওর নামটা বলতে জানে বা ও আরও কিছু বলতে জানে, ও তখন আপনাকে বললো না, ঘুরে টুরে চলে এলো, হঠাৎ করে আপনি যখন কিছু জিজ্ঞেস করছেন না তখন, মানে এই যে রেসিপ্রোকাল কমিউনিকেশন, এইটার একটা সমস্যা থাকে। আর একটা থাকে এই সেন্সরি প্রবলেমটা। বিশ্বে দিনে দিনে বেড়ে চলেছে এই সমস্ত শিশুদের সংখ্যা। দেখা যায় অটিজম ডিসঅর্ডারের শিশুদের শরীরের বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে মানসিক বৃদ্ধি ঘটে না, আর সেখানেই সমস্যা। পরিবারের অনেকেই এ বিষয়ে সচেতন থাকেন না। আমাদের সমাজও পুরোপুরি তৈরি নয় এই সব শিশুদের পাশে দাঁড়াতে।
যখন দেখেছি একদম ছোট বয়সে স্কুলে ভর্তি করতে গেছি, এই সমস্যাটা কিন্তু আমি এখনও দেখি। আমার কাছে চেম্বারে যারা আসে সেই বাবা মায়েরাও বলেন যে স্কুল হয়তো নিতে রাজি আছে, বা টিচাররাও এটা বলেছেন, প্রিন্সিপালরাও বলেছেন যে দেখুন আমরা হয়তো নিতে চাইছি, কিন্তু আদার্স পেরেন্ট যাদের বাচ্চারা একেবারেই স্বাভাবিক, হ্যাঁ, তারা কিন্তু আপত্তি জানাচ্ছে যে এদের সঙ্গে আমাদের বাচ্চারা পড়াশোনা করলে বা মিশলে আমাদের বাচ্চারাও এরকম হয়ে যেতে পারে। এই যে একটা ধারণা, এক্ষেত্রে আমাদের বরাবরই বক্তব্য যারা আমরা এই সব নিয়ে কাজ করছি, যে তাহলে আমার কিন্তু মেয়েও আছে, মেয়ে কিন্তু একেবারেই নর্মাল, তাহলে তার সাথে থাকতে থাকতে আমার অটিস্টিক বাচ্চা যখন নর্মাল হয়ে উঠছে না, তখন নর্মাল বাচ্চা অটিস্টিক বাচ্চার সঙ্গে থাকতে থাকতে কি করে অটিস্টিক হয়ে উঠবে? এটা কিন্তু একেবারেই মানে বিজ্ঞানসম্মত একটা ধারণা নয়। তো এই যে সোশ্যাল ম্যাল প্র্যাকটিসগুলো আছে, এগুলোর থেকে বেরিয়ে আসা দরকার। বাড়িটা একটা খুব সাপোর্টিভ এবং পজিটিভ এনভায়রনমেন্ট হোক, যেখানে ওরা শিখবে এবং পারবে ওদের মানে সোশ্যাল স্কিলসগুলো ডেভেলপ করতে। তো সেই জন্যে ওদের সঙ্গে ওই যেটা বললাম ঠিক মতো করে সিম্পলি কথা বলা। এছাড়া আমরা এক্সপেক্ট করি যে বাড়িতে বাচ্চাদের সুযোগ দেওয়া হবে খেলা কীরকম, হয়তো বাচ্চা খেলে কৌটো নিয়ে, তাহলে ওর সঙ্গে খেলা শুরু করতে হবে কৌটো নিয়ে। ওর সঙ্গে তখন ব্যাট বল নিয়ে খেললে চলবে না, ওই কৌটো থেকে ওকে তুলতে হবে ব্যাট বলে। সুতরাং বাচ্চা যেরমভাবে খেলছে, ও হয়তো দৌড়ে দৌড়ে খেলছে, তাহলে ওর সঙ্গে দৌড়তে হবে। ও হয়তো দুটো জিনিস হাতে রাখতে চাইছে, তাহলে মা বাবাকে তাই করতে হবে। ওর লেভেল থেকে খেলে খেলে আস্তে আস্তে ওকে তুলতে হবে একটা লেভেলে, এবং যত খেলবে তত ওর এই সামাজিক বোধটা বাড়বে, ওর ল্যাঙ্গুয়েজ বাড়বে। যেহেতু ওদের সোশ্যাল আন্ডারস্ট্যান্ডিংটা কম বা সামাজিক বোধটা কম, যেহেতু ওদের কমিউনিকেশনটা কম, ওদের শেখার ধরনটা একটু অন্যরকম। আমরা বেশিরভাগ শিখেছি আমাদের মুখে বলে, কেউ হয়তো বলে দিচ্ছে, সেটা আমরা কান দিয়ে শুনি যে তুমি এটা এরম করে করো, ওটা ওরম করে করো, আর সেটা আমরা বুঝে নিই। অটিজমে ওরা বেশি বোঝে, বেশি শেখে দেখে। যেমন যদি আমি বাচ্চাকে শেখাতে চাই একটা বোতলের ঢাকা বন্ধ করা, আমি যদি বলি হ্যাঁ ঘোরাও ঘোরাও ঢাকাটা ঘোরাও, আমাকে বলেই যেতে হবে, অনেক বেশি টাইম লাগবে বাচ্চাকে শিখতে। কিন্তু বাচ্চাকে যদি হাত ধরে ঘুরিয়ে বন্ধ করো, যদি এরকম করে আমি বলি, তাহলে বাচ্চা আরও তাড়াতাড়ি শিখবে। তো এই জিনিসগুলো আমরা বলি বাড়িতে খুব করতে, যে জাস্ট দেখিয়ে দেওয়া, আইদার মডেল করে দেখিয়ে দেওয়া বা হাত ধরে শিখিয়ে দেওয়া। এটা কি বল? What is this? বল। ये क्या है? বল। ওকে, আমরা আরেকটা লাইন করব। प्यारी प्यारी तितली रानी मुझको दे दो अपना पर लगा के उड़ जाऊं मैं अपनी नानी के घर। সবাই ক্ল্যাপ করো, everybody clap. That's right, everybody do this. ऐसे करो, এরকম করো। অনেক বাবা মা তাদের শিশু অটিজমের শিকার জানার পর মানসিকভাবে ভেঙে পড়েন, হয়তো খুব স্বাভাবিক। কিন্তু যে কোনো শিশুর অটিজম আছে নির্ধারণের পরে তাকে যত দ্রুত সম্ভব স্পেশাল ট্রেনিং স্কুলে ভর্তি করানো যায় ততই ওদের পক্ষে ভালো। কারণ অটিজমের শিশুদের জন্য কোনো রকম মেডিসিন নেই। এছাড়া স্পেশাল ট্রেনিংয়ে যেমন এই সমস্ত শিশুদের শারীরিক ও মানসিক ডেভেলপমেন্ট ঘটে, তেমনি বাবা মাদেরকেও শেখানো হয় কিভাবে অটিস্টিক শিশুদের বাঁচতে শেখাবেন। ফলে অটিস্টিক শিশুদের পাশাপাশি এদের বাবা মায়েদের ট্রেনিং নেওয়াও জরুরি।
Now, very good. বসবো কিসে আমরা? বসবো। এটা কি বলো? চেয়ার। যতটুকু ইমপ্রুভমেন্ট পেয়েছি আমার বাচ্চার মধ্যে সব কিছুই বোধহয় এখান থেকে আমি জানতে পেরেছি। আমাকে সব কিছু শেখানো হয়েছে, কিভাবে বাচ্চাকে বিহেভ করলে, কিভাবে বাচ্চার সাথে বিহেভ করলে কীভাবে শেখানো দরকার, কিভাবে বিহেভ করা দরকার, ওদের বিহেভিয়ার প্রবলেম কিভাবে দূর করা দরকার, সব কিছুই এখানেই শেখানো হয় আমাদের। প্রথম কাজ যেটা বাবা মার হবে সেটা হলো যে তাকে কোনো একটা ট্রিটমেন্ট এবং ট্রেনিংয়ের মধ্যে ইনভলভ করে দেওয়া। তার প্রসিজিওরগুলো যেইভাবে চলতে থাকবে সেই অনুযায়ী তার স্পেশাল এডুকেটার্স, তার সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট যারা আছেন আর কি, এটা একটা টিম ওয়ার্ক। এই টিমের মধ্যে যারা প্রফেশনালস যারা থাকবেন তারা এরপরে আস্তে আস্তে গাইড করে দেবে যে বাচ্চা পরবর্তীকালে কী করতে পারবে। কলকাতার বুকে দুটি অটিজম ট্রেনিং স্কুল রয়েছে। লেক টাউনে প্রদীপ সেন্টার ফর অটিজম ম্যানেজমেন্ট এবং লেক গার্ডেন্সে ইন্ডিয়ান অটিজম সোসাইটির পশ্চিমবঙ্গ শাখা। এটা যেই মেথডে কাজ হচ্ছে সেটা হচ্ছে ভিভিএ মেথড, একটা সায়েন্টিফিক মেথড বাইরের। তো তার সঙ্গে আমরা টিচ মেথডকে কম্বাইন করে এক্ল্যাকটিক মেথডে কাজ করি, যাতে করে বাচ্চাদের শেখার জায়গাটা আরও ভালো হয়। র্যাপিডলি শেখানোর উদ্দেশ্য একটাই, আমাদের যে অটিস্টিক বাচ্চাদের যেটা হয় কমন ফিচার যেটা, সেটা হচ্ছে অ্যাটেনশন স্প্যান কম, আই কন্ট্যাক্ট কম। তো আমাদের সবসময় টার্গেট থাকতে হবে, আমরাও যখন পড়াশোনা করেছি বা কলেজ লাইফে এখনও কোনো কাজ করি, মোটিভেশন, সোশ্যাল মোটিভেশন, কে আমাকে ভালো বললো, কে খারাপ বললো, এটা করলে ভালো হবে না, এই যে সোশ্যাল মোটিভেশনে আমরা যে কোনো কাজ করে থাকি। তো ওদের এই সোশ্যাল এই কগনিশনের জায়গাটায় অসুবিধে থাকার কারণে ওদের মোটিভেশনটা অলওয়েজ ডাউনে থাকে, ইন্টেলিজেন্স লেভেল অ্যাট পার থাকা সত্ত্বেও। সুতরাং আমাদের অলওয়েজ চেষ্টা করতে হয় যে মোটিভেশন লেভেলটাকে হাই রাখার জন্য, সেটা ওদের পছন্দের জিনিস দিয়ে। তো যত আমরা ফার্স্ট পেস, আমরা শেখানোর সময় স্লোলি শেখাবো, কিন্তু পেসিং মানে প্রেজেন্টেশন অফ ওয়ার্ক অ্যান্ড রিনফোর্সমেন্ট ডেলিভারি, অলওয়েজ আমাদের একটা টাইম থাকে, উইদিন 20 সেকেন্ড আমরা প্রেজেন্ট করব কাজ, অ্যান্ড 0 সেকেন্ডে আমরা রিনফোর্সমেন্ট ডেলিভারি করব। এইটা হচ্ছে পেসিং। আর কাজ যখন একটা বাচ্চাকে শেখাবো সেটা অলওয়েজ স্লোলি শেখাবো। যা যা একটা মানুষ আলাদা করে শেখে এবং দেখে শেখে, এই দুটোর যে কম্বিনেশন, দুটোই আমরা ওদেরকে এখানে শেখাই। একাডেমিক একটা জায়গা আছে যেখানে ধরুন ওদের কিছু কগনিটিভ স্কিলস, যাতে ওরা পড়াশোনার জায়গাটাতে বা বেসিক কিছু কাজকর্ম যেগুলো থাকে সেগুলো যেন ওরা করতে পারে। সেখানে অঙ্ক আছে, কিছু বেসিক ওয়ার্ড চেনা আছে, কিছু জিনিসপত্র যেগুলো রোজকার জীবনে লাগে সেই জিনিসগুলো বুঝতে পারে যে এইটাকে এই বলে। হ্যাঁ, এরকমভাবে এই সব ট্রেনিংগুলো তাদেরকে দেওয়া হয়। ওদের স্পিচ কমিউনিকেশন বাড়ানোর ট্রেনিং দেওয়া হয়, সেন্সরি ইন্টিগ্রেশনের ট্রেনিং থাকে, ওদের মিউজিক থেরাপি, ডান্স থেরাপি শেখানো হয়, এবং ওদের ফিজিওথেরাপি, যেটা খুব প্রয়োজনীয় আর কি ওদের রেগুলার অ্যাক্টিভিটির মধ্যে রাখাটা, সেই ধরনের ট্রেনিং ওদের এখানে দেওয়া হয়। এবং একটু বড় যেসব বাচ্চারা হয়ে যাচ্ছে তাদেরকে প্রি ভোকেশন এবং ভোকেশনের ট্রেনিং দেওয়া হয়। তাদেরকে বিভিন্ন ধরনের কিছু হাতের কাজ যেগুলো বানিয়ে তারা পরবর্তীকালে কিছু লিভিং নিজেদের মতো করে আর কি তৈরি করতে পারবে, সেরকম কিছু ট্রেনিং দেওয়া হয়। এখন অনেক কিছু, যেমন আগে আমরা জানতামই না কী করে ওর খিদে পেলে, জল তেষ্টা পেলে বা আর ওর পছন্দের জিনিসও কী করে প্রকাশ করবে নিজেকে, সে সম্বন্ধে কোনো আমাদেরও ধারণা ছিল না। সেটা এখন এখানকার এই মানে ট্রিটমেন্টের মাধ্যমে ও সাইন করে ওর জল তেষ্টা বোঝাতে পারে, ওর পছন্দের জিনিস চিপসটা ও সাইন করে বোঝাতে পারছে, বা ধরুন খিদে পেয়েছে সেটা এটা আমি 3 মান্থস এখানে ক্লাস করেছি, আরও 3 মান্থস এখনও করছি। ধরুন 4-5 মাসের মধ্যেই এটা এই ইমপ্রুভমেন্ট আমি পেয়েছি। এখানে আসার পর মনে হলো না অনেক কিছু জেনেছি, যাই জেনেছি। আর এখন আগে ওদের সব কিছুই মনে হতো, কিছু বুঝতে পারতাম না কী সব করছে। এখন মনে হচ্ছে যেসব করছে ওদের বুঝতে পারছি, আমরা কেন করছে, কেন করছে এটা বুঝতে পারছি, কেন করছে, কি চাইছে, কিসের জন্য করছে, ওর করার পেছনে যে আজকে এমন করছে, আগে এটা দেখলে হয়তো খুব বাজে কিছু করছে, কিন্তু এখন বুঝতে পারছি কেন করছে। আমি একটা চাই, আমার ছেলে মানে এখন কথা বলে না, অতটা অনেকটা একটু একটু কথা বলা শুরু করেছে, আশা করি ভবিষ্যতে বলবে, না বলুক, কারণ নিজে মনে কথা আমার বোঝাতে পারে, ওর যে জীবনটা এই জন্য এনজয় করতে পারে, এটা মেনে উদ্দেশ্য। আমি এখনও যেটা অভাব বোধ করি সেটা হচ্ছে আমার খুব ক্লোজ লোক যারা, আমার বাবা, আমার মা, আমার মামা মামি, আমার শ্বশুর বাড়ির লোক, এরা যদি আরেকটু বোঝে, আরেকটু এগিয়ে আসে, তাহলে এদেরকে এগিয়ে নিয়ে যেতে আমার অনেক সুবিধে হবে। কারণ এদের কিছু কিছু বিহেভিয়ার আছে আমরা অজান্তে যেগুলো করে ফেলি। আমার মেয়ে কাঁদলে, কেঁদে শুয়ে পড়লে ট্রেনিং বলে যে ওকে এইভাবে কিছু দিও না, তাহলে ও এসকেপ করবার সুবিধা পাচ্ছে, কেঁদে চাওয়া সুযোগ হয়ে গেল। এটা আমি বাড়িতে বোঝাতে পারি না, এটা আমি অন্য কাউকে বোঝাতে পারি না। তারা ওই কাঁদলেই কোলে নিয়ে নিচ্ছে বা দিচ্ছে, এটা বারে বার ওর ক্ষতি করছে।
আরও একটু যত্ন, আরও একটু বেশি সচেতন আমরা অটিস্টিক শিশুদের প্রতি হলেই এরা হয়ে উঠবে স্বাভাবিক। এদের মতো শিশুরাই ফিরতে পারবে স্বাভাবিক জীবনে। আর এই লক্ষ্যেই আমাদের এদের পাশে থাকতে হবে। আমাদের এটাই হওয়া উচিত অটিস্টিক শিশুদের প্রতি অঙ্গীকার। আর্টিফিশিয়াল রক ওয়ালে রাজ্য স্তরের স্পোর্টস ক্লাইম্বিং প্রতিযোগিতা শুরু হলো শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে। এই প্রতিযোগিতা দুটি ভাগে ভাগ করা হয়েছে, লিড ক্লাইম্বিং এবং স্পিড ক্লাইম্বিং। স্পিড ক্লাইম্বিং প্রতিযোগিতা হলো নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট উচ্চতায় উঠতে হবে। আর একটু কঠিন প্রতিযোগিতা হলো লিড ক্লাইম্বিং। পুরুষ এবং মহিলা মিলে মোট শতাধিক প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। প্রতিযোগীদের দুটি বিভাগে ভাগ করা হয়েছে, অনূর্ধ্ব 16 এবং 16 বছরের ঊর্ধ্বে। যুবভারতীতে আই লিগের ম্যাচ থাকা সত্ত্বেও এই ক্লাইম্বিং স্পোর্টসকে ঘিরে যথেষ্ট উৎসাহ ছিল। দুদিনব্যাপী প্রতিযোগিতার ফাইনাল রবিবার। ফাইনালে উপস্থিত থাকবেন এভারেস্ট এবং কাঞ্চনজঙ্ঘা জয়ী পর্বত আরোহী বসন্ত সিংহ রায়। খেলাধুলার টুকরো খবর নিয়ে এবার ফাস্ট ট্র্যাক। দলের ভেতরে খোট পাকানোর জন্য জাতীয় দল থেকে 15টি ম্যাচ নির্বাসিত হলেন ক্যামেরুনের অধিনায়ক স্যামুয়েল এটো। ক্যামেরুনে